নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আমি রজত রায়চৌধুরী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান মুকুল রায় লাইভ। বোঝাই যাচ্ছে যে আজকে আমাদের অতিথি প্রাক্তন রেলমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সংসদীয় দলের প্রধান মুকুল রায়। মুকুল রায়, স্বাগত আমাদের অনুষ্ঠান। আমি জানি যে মাঝখানে রাজ্যবাসী জানেন, যারা অনুষ্ঠান দেখছে তারাও জানেন যে এত রকমের ঘটনা ঘটে চলেছে, সেখান থেকে যে আপনি সময় বের করে আমাদের সময় দিতে পেরেছেন তার জন্য প্রথমেই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব দ্রুত যদি বিষয়ে আসি, কারণ আপনার কাছ থেকে অনেক কথা শোনার রয়েছে, দর্শকদেরও শোনার রয়েছে, যে আমরা দেখলাম পরপর দুটো ঘটনা, অনেকগুলো ঘটনার মধ্যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রিসভার থেকে বেরিয়ে এলো এবং তারপরে রাজ্য মন্ত্রিসভার থেকে কংগ্রেস বেরিয়ে এলো। একটা প্রশ্ন উঠছে এখানে, তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রিসভার থেকে বেরিয়ে এলো কিছু নীতির ভিত্তিতে। আমি রাজ্যের বিষয়টাতে আসছি না, পরে আসছি। এই যে নীতির ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা এবং সরকার তুলে নেওয়া, একদম সারা ভারতের প্রেক্ষিতে এটি কি প্রভাব পড়লো? বেশ তো কয়েকটা দিন চলে গেল। দেখুন, একটা কথা প্রথমে বলে রাখি যে আপনি দুটো প্রশ্নের একসাথে অবতারণা করেছেন। কি অবতারণা করেছেন না, কেন্দ্রীয় সরকার থেকে তৃণমূল কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে বেরিয়ে এসেছে কিছু নীতির প্রশ্নে, আর বাংলার থেকে কংগ্রেস তার সমর্থন প্রত্যাহার করেছে। একটা কথা আগে বলে রাখা ভালো যে ভারতবর্ষের এই যে কেন্দ্রীয় সরকার চলছে, এই সরকার কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার নয়। এই সরকারের 206 জন লোকসভার সাংসদ আছে, ম্যাজিক ফিগারের থেকে অনেক কম। সেই দিন সেই রাত্রে লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের যে 19 জন সাংসদের সমর্থনের চিঠি যদি না পৌঁছতে পারতাম, তাহলে কিন্তু এই সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারত না। এবার দেখুন, এই যে লোকসভা নির্বাচনটা হয়েছে, এই লোকসভা নির্বাচনে যেমন আমরা ধরেছি আমাদের নির্বাচনী ইলেকশন ম্যানিফেস্টোতে, কংগ্রেস লড়েছে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে, অন্যান্য রাজনৈতিক দল লড়েছে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে। এবং কেন্দ্রের যে সরকার, এই সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার নয়। কংগ্রেস দলের সরকার বলা যাবে না কখনোই, সাংবিধানিক কখনোই ভাবে বলা যাবে না। বলা যেতে পারে হেডেড বাই কংগ্রেস, ঠিক, কিন্তু ইট ডাজন্ট মিন যে এটা কংগ্রেসের সরকার। এখন সরকার গঠন করার সময় আমরা সরকারকে স্থায়িত্ব দিতে চেয়েছি, আমরা কোনো বার্গেন করিনি যে এই চাই ওই চাই, এই দিতে না হলে যাব না, কিচ্ছু করিনি। কিন্তু আমাদের একটা ক্যাবিনেট এবং আমাদের যে দল, আমাদের দলের যত বাধ্যবাধকতা যা কিছু সবটাই হচ্ছে মানুষের জন্য। মানুষকে বাদ দিয়ে আমরা ভাবি না কিছু, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন না, তৃণমূল কংগ্রেস ভাবেন না। তাই স্বাভাবিকভাবেই আমাদের সাথে কেন্দ্রের সরকারের যে সংঘাত, সেই সংঘাতটা কিন্তু মানুষের জন্য, নীতির প্রশ্নে দাঁড়িয়ে। এবং এই নীতির প্রশ্নে দাঁড়িয়ে কি না, আজকে এই যে ভারতবর্ষের যে আমজনতা, এই আমজনতা, মমতা দিয়ে এটা খুব ভালো প্রশ্ন করেছে, আমজনতার ডেফিনিশন কি? ঠিক, ফেসবুকে তিনি পোস্ট করেছেন, আমজনতার ডেফিনিশন কি? আজকে ধরুন যে ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষের মানুষের যে জায়গায় দাঁড়িয়ে যে মানুষগুলো, আজকে আমি পেট্রোলের দাম বাড়াবো, আমি ডিজেলের দাম বাড়াবো, আমি গ্যাস সিলিন্ডারের থেকে ভর্তুকি তুলে দেবো, আমি কৃষকদের জন্যে 2010-এর পর থেকে সারের দাম বাড়িয়ে দেবো, এবং ভারতবর্ষের মার্কেটে আমি বিদেশি পুঁজি আনবো। কোথায় আনবো না, খুচরো ব্যবসায়, যেখানে কোটি কোটি মানুষের রুজি রোজগার আছে। তা তৃণমূল কংগ্রেস কিন্তু যেদিন থেকে, প্রথম দিন থেকে এই প্রশ্নে এই সরকারের সাথে বিরোধ করতে চলেছে। এই বিরোধ করতে করতে গিয়ে যখন দেখা গেল যে এই সরকার ক্ষমতার হাতে আছে বলে, আজকে যেদিন সরকার গড়ল, সেদিন যদি হিম্মত থাকতো এই সরকারের বলার যে আমি এই কাজগুলো করব, এটা জেনে বুঝে আমাকে সমর্থন দাও, বুঝতাম এই সরকারের 2009 হিম্মত আছে, সিংহ বলে যিনি দাবি করেন তিনি সত্যিই সিংহ। সেদিন কিন্তু এসব কথা তারা বলেননি। আজকে তারা ক্ষমতার বসে থেকে, আর ক্ষমতা থাকলে কি হয়, কিছু পাশে
ক্ষমতালোভী মানুষ জোরে, সেই ক্ষমতালোভী মানুষদের নিয়ে আমার সংখ্যা আছে বলে উনি আজকে মানুষের উপর যে চাপটা নামালেন, এই চাপকে সমর্থন করা তৃণমূল কংগ্রেসের পক্ষে সমর্থন নয়। এবং স্বাভাবিকভাবেই মিনিস্ট্রি নো মিনিস্ট্রি, মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকতে হবে। এবং এই ইস্যুতে দাঁড়িয়ে আমরা কেন্দ্র থেকে, সরকার থেকে বেরিয়ে এসেছি। আর এই যে বাংলার যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, এটা বলা ভালো যে বাংলায় 294টা হচ্ছে বিধানসভার আসন। সেই বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে দরকার হচ্ছে 147। আমাদের তৃণমূল কংগ্রেসের এককভাবে আছে 185। সুতরাং স্বাভাবিকভাবে এখান থেকে কে এলো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, কে এলো কে গেল, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু নীতির প্রশ্নে দাঁড়িয়ে, মানুষের স্বার্থে দাঁড়িয়ে আমরা গর্বিত যে আমরা একটা সঠিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নিতে পেরেছি। মুকুল, এখানে আর একটা বিষয় যে তৃণমূল কংগ্রেস সমর্থন তুলে নেওয়ার পর থেকে আমরা কেন্দ্রেও তো নানা ধরনের ঘটনা ঘটছে, যেটা সারা দেশের মানুষ দেখছেন। প্রথম যেটা মনে হয়েছিল যে কংগ্রেসের সঙ্গে সবচেয়ে আগে যার হাত মিলবে, সরাসরি হাত মিলবে, মুলায়ম সিং যাদব। মুলায়ম সিং যাদব কখনো বলছেন যে তিনি এই সরকারের স্থায়িত্ব চান, কখনো তার ভাই বলছেন যে আমাদের তো লোকসভা ভোটের প্রার্থী তালিকা আমরা শুরু করে দিয়েছি, যে কোনো দিন বের করে দেবো। আজকে অখিলেশ বলেছেন যে আমরা লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত। দিল্লিটা, আপনি দীর্ঘদিন ধরে দিল্লিটা দেখছেন, দিল্লির ঠিক কী অবস্থা এখন? দেখুন, আমি আবার বলি, এইরকম মানুষের স্বার্থে, মানুষের দিকে তাকিয়ে কি হবে আমার দলের না ভেবে সিদ্ধান্ত নেওয়ার মানে ক্ষমতা যদি কেউ থাকে, সেটা মমতা ব্যানার্জির আছে, আর কারণ নেই। দেখুন, আমরা যে লোকসভা নির্বাচন আসছে, অনেক তো কথা বলছি, আমরা এফডিআই ইস্যুতে রেজুলেশন মুভ করব। আমি দেখি, আমরা দেখতে চাই যারা এই এফডিআই বিরোধিতার কথা বলছে তারা সংসদে দাঁড়িয়ে কি বলে, আর কংগ্রেস কি করে এই এফডিআই ইস্যুটাকে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে পাশ করায়। আমি জানি এতে সরকার না পড়বে না, রেজুলেশনের সরকার পড়ে না, কিন্তু আমার এই অবস্থান পরিষ্কার হয়ে যাবে, অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে, কোন দলের কি রাজনৈতিক অবস্থান সেটা পরিষ্কার হয়ে যাবে। কংগ্রেস তো এত যদি কথা, কংগ্রেস পার্লামেন্ট ডাকুক, ডেকে এফডিআইটা ফেলুক, যে আমি এফডিআই করতে চাই, কারা আমার পক্ষে আছে বলো। যারা পক্ষে থাকবে ভোট হবে, ভোটে যদি জিততে পারে বলবে হ্যাঁ আমার সাথে অধিকাংশ সাংসদদের সমর্থন আছে, অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থন আছে। তো পিছন দিকটা দিয়ে চোরের মতন এফডিআইকে নিয়ে আসা হলো। 7ই ডিসেম্বর 2011 ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলনেতা, বর্তমানে যিনি সংবিধানের রক্ষাকর্তা, ব্যাখ্যাকর্তা, রাষ্ট্রপতি প্রণব বাবু সংসদে দাঁড়িয়ে বললেন যে এফডিআই এর প্রশ্নে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কনসেনসাস না হলে কিছুতে আমি এফডিআই আনবো না। পার্লামেন্ট কেউ মানেন না। প্রণব তো গত বছরও বলেছিলেন যে সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা করতে হবে। স্টেক হোল্ডার মানে রাজ্য, ঠিক, স্টেক হোল্ডার মানে রাজ্য, তাদের সাথে কথা বলতে হবে। তা না বলে এই যেটা হলো, এটা তো আবার বলি পিছনের দরজা দিয়ে কার সুবিধা করে দেওয়ার জন্য করা হলো, সেটা আমাদের কাছে আজও বোধগম্য হচ্ছে না। আপনার তো আমরা রেজুলেশন আনছেন নিশ্চয়ই, সংসদে আপনার রেজুলেশন নিশ্চয়ই আনবো, আমরা রেজুলেশন মুভ করব। আপনার কি এই রেজুলেশন আনার সময়, যখন সংসদে নিশ্চয়ই এটা নিয়ে বিতর্ক হবে, সেই সময় আপনারা অন্যান্য যে দলগুলি, রাজনৈতিক দলগুলি, তাদের সমর্থন পাবেন? আবার বলছি, আমি এফডিআই এর প্রশ্নে রেজুলেশন আনবো যে খুচরো বাজারে বৈদেশিক বিনিয়োগ আমরা মানছি না, এই নিয়ে যে রেজুলেশন আনবো, আমি দেখতে চাই যে কারা কারা এর পক্ষে আছে। অ্যাটলিস্ট ভারতবর্ষের মানুষের কাছে এটা প্রমাণ হওয়া দরকার যে কারা এর পক্ষে আছে, কারা এর বিপক্ষে আছে। এবং আমি আবার বলছি যে বিপক্ষে যদি থাকার সংখ্যা বেশি হয়, তাহলে সরকারের মোরাল রাইট নেই যে এই সরকার কন্টিনিউ করে। কিন্তু এটা কি কংগ্রেসের পক্ষ তো খুব একটা এটা স্বস্তিদায়ক হবে না? এটাকে কি কোনোভাবে কি সংসদে কি আটকানো সম্ভব? সম্ভব মানে কি, সংসদ চালতে দেবে না, সংসদ করতে দেবে না, সংসদে যাবে না, কোন রকমের পিছনের দরজা দিয়ে সরকারটা চালাবে। আমি আবার বলছি, আমি নো কনফিডেন্সের কথা বলছি না, আপনি এফডিআই, আমি এফডিআই ইস্যুতে বলছি। এই ইস্যুতে কারা সরকারের সাথে আছে, লেট ইট ওপেন। কারা সরকারের পক্ষে, কারা সরকারের বিপক্ষে, কারা এই সিদ্ধান্তের পক্ষে, কারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে, সেখান থেকে নিশ্চয়ই অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল কি বলছে, পক্ষে না বিপক্ষে। বিপক্ষে কি দেখবে, তাহলে দেখুক। এবং কংগ্রেসের যিনি আজকে বলছেন অনেক কথাবার্তা, তিনি সাহস করে এসে দাঁড়িয়ে বলুন না হ্যাঁ আমি অধিকাংশ মানুষের সমর্থন পেয়েছি, তাই আমি এফডিআই এনেছি। এ তো পিছনের দরজা দিয়ে চোরের মতো না।
মুকুলদা, ঠিক কি মনে হচ্ছে দিল্লি রাজনীতিটা এখন ঠিক যেভাবে এগোচ্ছে, প্রত্যেক দিন এত ঘটনাবহুল ঘটনা ঘটছে, একের পর এক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, বলা হচ্ছে, আবার তারপরে সেটা বলা হচ্ছে না, অনেকগুলো ব্যাপার ঘটছে, এই সরকারের স্থায়িত্ব ঠিক কতদিন বলে মনে দেখুন, হচ্ছে? আমি স্থায়িত্বের প্রশ্নে কোনো কথা বলবো না। নির্বাচন, আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার জনবিরোধী সরকার। এই সরকার যে সমস্ত কাজ করছে, এই কাজগুলো মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। অতএব স্বাভাবিকভাবে এই মানুষের স্বার্থের বিরুদ্ধে যাবে, আর স্থায়িত্বের প্রশ্ন তাকে সমর্থন করবো, এক অদ্ভুত ব্যাপার। কেউ চুরি করছে, আমি দেখছি, দেখেও বলবো না থাক, কারণ তা না হলে ওই চেয়ারটা খালি হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার যা যা সিদ্ধান্ত নিয়েছে, এটা সংসদে দাঁড়িয়ে পাশ করা। ভারতবর্ষের গণতন্ত্র, এই গণতন্ত্রটা অনেক কষ্টে অর্জিত ঠিক সংসদ। এই কষ্ট অর্থাৎ আপনি বলছেন যে সংসদের সংখ্যাগরিষ্ঠের ভোটে এটা পাস হোক, যে এতে সংসদের সংখ্যাগরিষ্ঠের মত রয়েছে এই এফডিআর পেছনে, সেটা হয়নি। এটা হচ্ছে একদম মূল বক্তব্য, এবং সেটার জন্য আপনার রেজুলেশন না। একদম একদম। আর একটা প্রশ্ন আমি যদি রাজ্যের প্রেক্ষিতে বলি মুকুলদা, আপনি সবসময় খুব অকপট কথা বলেন, যে রাজ্যের মানুষের একটা কথা, একটা চর্চা চলছে যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আপনার দলের অন্য রেলমন্ত্রী, শেষ পর্যন্ত আপনি। রেলের তো একাধিক প্রকল্প রাজ্যে অনেক উৎসাহ জাগিয়েছে, এটা কি কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা? দেখুন, আবার একটা কথা বলি, রেল প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রত্যেকটার বরাদ্দ মঞ্জুর করেছেন, ঠিক প্রত্যেকটা যোজনা কমিশন থেকে পাশ করিয়েছেন, করে প্রকল্পগুলো এনেছেন। এবং স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই প্রকল্পগুলো কিভাবে এক্সিকিউট করতে হবে। মেট্রো রেলের প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গেছে, সুতরাং স্বাভাবিকভাবেই এটা বাংলার মানুষের সার্বিক স্বার্থে কোনো প্রকল্প থেমে থাকবে না, সব প্রকল্পই ঠিক সময় হবে, এবং মমতা ব্যানার্জি জানেন যে কিভাবে প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা যায়। আপনি যখন ছিলেন তখনও সেইভাবেই তার প্রক্রিয়াটা চলছে। একদম সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে, এবং বাস্তবায়িত প্রকল্প করার জন্য কারোর দয়ার দান নয়, নিশ্চিত করে হবে। আমার মনে হয় যে এটা নিশ্চয়ই যারা দেখছেন আজকে আমাদের নিউজ টাইম অনুষ্ঠান, তাদের পক্ষে অত্যন্ত আশার খবর। তার কারণ এটার সঙ্গে তো রাজনীতি নিয়ে, এর সঙ্গে রাজ্যের উন্নয়ন রয়েছে, ফলে সেখান থেকে মানুষ নিশ্চয়ই কিছুটা আশ্বস্ত হতে পারবেন যে রেলের প্রকল্প নিয়ে সেরকম কোনো সমস্যা হয়তো আগামী দিনে হবে না। দিল্লির মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, দিল্লির সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিলেন, এর ফলে অনেক সময় মনে হয়েছিল যে একটু সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এরকম একটা চর্চাও হালকা শুরু হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস কি কোথাও তাহলে আবার রাজ্যের দিকে মনোনিবেশ করছে, দিল্লি কি তারা ছেড়ে দিচ্ছে। আজকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি তার ফেসবুকে তার অফিসিয়াল পেজে জানিয়ে দিয়েছেন যে 1 অক্টোবর ঠিক গান্ধী জন্মজয়ন্তীর আগ দিয়ে যন্তর মন্তরে আপনাদের ধর্না। ধরেই নেওয়া যাচ্ছে যে অবস্থার মধ্যে এই ধর্না চলছে, সারা দেশের সবার নজর থাকবে যন্তর মন্তরে। দিল্লিটায় তার মানে কি একটা অন্যভাবে তৃণমূল কংগ্রেস পা রাখছে? দেখুন, তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে এগোচ্ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ধরুন নর্থ ইস্ট, উত্তর পূর্বে, অরুণাচল প্রদেশে আমাদের বিধায়ক হয়েছে, ঠিক মণিপুরে আমরা বিরোধী দল হিসেবে মর্যাদা পেয়েছি, আসামে আমাদের রিপ্রেজেন্টেশন আছে, ঠিক উত্তরপ্রদেশে আমাদের রিপ্রেজেন্টেশন আছে, ঝাড়খণ্ড থেকে আমাদের সাংসদ আছে, ধীরে ধীরে এগোচ্ছে। এবং আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই 1 তারিখে দিল্লি দিয়ে শুরু করছেন, তাহলে যে আন্দোলন, যে জনসমর্থন পাবো, তা 77-এর যে মানুষ দেখেছে সেই আন্দোলনকেও ছাপিয়ে যাবে। দিল্লির ধর্ণা নিয়ে তার মানে আপনারা খুব বড় করেই নাপছেন। দিল্লির ধর্ণা মানে আমরা ভারতবর্ষের রাজনীতিতে ধর্ণা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অন্য তাৎপর্য রয়েছে, তার তাৎপর্য রয়েছে। এবং এই রাজ্যের ধর্ণার পরই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি সারা ভারতবর্ষ জুড়ে ঘোষণা করব যে কোন রাজ্যে কবে হবে, কবে বিক্ষোভ হবে, কবে ধর্ণা হবে, কবে কর্মসূচি হবে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরেও ধীরে ধীরে হলেও তাদের প্রেজেন্সটা ইতিমধ্যে এস্টাবলিশড। আর একটা কথা বলুন তো, সারা ভারতবর্ষে যা মানুষ আছে, সে আমি কন্যাকুমারিকা থেকে হিমালয় আর দ্বারকা থেকে মিজোরাম, এই যদি ভারতবর্ষের আপনি সীমানা দেখেন, তাহলে যে কোনো মানুষকে দেখে জিজ্ঞাসা করবেন, আচ্ছা এই মুহূর্তে ভারতবর্ষের সৎ রাজনৈতিক একটা মানুষের নাম বলো তো, তাহলে যে নামটা উঠে আসবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কাউকে জিজ্ঞাসা করেন, আচ্ছা কৃষকদের জন্য ভাবে কে বলো তো,
তাহলে উঠে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ক্ষেতমজুর শ্রমিকদের কথা ভাবে কে বলো তো? মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে সর্বাধিক আলোচিত নামও মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার নেতৃত্বে জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে প্রতিবাদ হচ্ছে। এর একটা আলাদা মাত্রা আছে। মানে কোথাও কি মুকুলদা, আমি যদি একটু ঘুরিয়ে একটুখানি হালকা রসিকতার স্বরে বলতে চাই, যে 2009 থেকে আপনারা কেন্দ্রীয় মন্ত্রিসভাতে গুরুত্বপূর্ণ মন্ত্রক আপনাদের হাতে, তাও বারে বারে আপনারা প্রতিবাদ করেছেন, যখন মনে হয়েছে নীতির সঙ্গে মিলছে না প্রতিবাদ করেছেন, সংসদে দাঁড়িয়ে আপনার নেতৃত্বে ধর্ণা দিয়েছেন সাংসদরা, মন্ত্রীরা। এখন সেই দায়টা নেই, মন্ত্রিসভায় থাকা এবং সরকারের সঙ্গে সংযুক্ত থাকার তো একটা ছোট হলেও দায় থাকে। আপনারা কি এখন আপনাদের নীতির প্রশ্নে, কোট আনকোট নীতির প্রশ্নে, আরও অনেক বেশি বিস্তৃত রাজনীতির জায়গায়, আন্দোলনের জায়গায়? ডেফিনেটলি আমরা আরও সারা ভারতবর্ষ জুড়ে আমরা আমাদের কর্মসূচি নেব। মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের সাথে আমাদের একটু হলেও তারা গভর্নমেন্টের মধ্যে ছিলাম, আমাদের কিন্তু কোনোদিনও এই একটুর মধ্যে গভর্নমেন্টে থাকলেও কিন্তু নীতির প্রশ্নে আপোষ করেনি আমাদের দল, কোনো জায়গায় দাঁড়িয়ে আপোষ করেনি, সর্বাত্মকভাবে লড়াই করেছে। এবার আরও বিস্তৃতভাবে সারা ভারতবর্ষ জুড়ে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে দেবে। মুকুলদা, ডিজেলের দাম বাড়া, রান্নার গ্যাসের ভর্তুকি কমা পার্লামেন্টে আসেনি, পার্লামেন্টের বাইরে সিদ্ধান্ত হয়েছে। এফডিআই পার্লামেন্টে আসেনি, আপনারা পার্লামেন্টে বিতর্কটা তুলবেন, কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়েছে পার্লামেন্টের বাইরে। কিন্তু এরই মধ্যে অনেকগুলো বিষয় এসে দাঁড়াচ্ছে যেগুলো কিন্তু পার্লামেন্টে আসবে বা আসতে পারে, যেরকম পেনশন বিল, যেরকম জমি অধিগ্রহণ বিল, দীর্ঘদিন ধরে যা নিয়ে বিতর্ক চলছে, আপনাদের খুব সুনির্দিষ্ট সেখানে বক্তব্য রয়েছে আপনার দলের তরফ থেকে। এই সবগুলোই পার্লামেন্টে নিয়ে আসা বা এগুলিকে পাস করিয়ে নিয়ে যাওয়া বা ক্যাবিনেট থেকে পাস করিয়ে সেগুলিকে কোনোভাবে অন্যভাবে নিয়ে যাওয়া, এরকম কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে নয়াদিল্লিতে। এই বিষয়ে ঠিক আপনাদের পেনশন বিল এর আগেও ক্যাবিনেটে একবার এসেছিল, আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভার শরিক হিসেবে আমরা আপত্তি করাই, সেই সময় ক্যাবিনেটে আলোচনা হয়নি। এর আগেও আমাদের সাংসদরা বহু প্রশ্নে দাঁড়িয়ে সে মেডিকেল বিল বলুন, সে ল্যান্ড অ্যাকুইজিশন বিল বলুন, সে পেনশন বিল বলুন, সে ইউনিভার্সিটি বিল বলুন, বহু প্রশ্নে দাঁড়িয়ে আমাদের সাংসদরা পার্লামেন্টে দাঁড়িয়ে বিলের বিরোধিতা করেছে এবং বিল পাস করতে দেয়নি, বহু বিলের প্রশ্নে। সুতরাং স্বাভাবিকভাবেই এই সমস্ত যদি জনবিরোধী বিল কোনোভাবে পাশ করানোর চেষ্টা হয়, তৃণমূল কংগ্রেস সংসদের বাইরে সর্বাত্মকভাবে বিরোধিতা করবে এবং তার আটকাবার চেষ্টা করবে। মুকুল, একটা চর্চা আসছে, নয়াদিল্লি থেকেই আসছে, বিভিন্ন মহল থেকে, যে এই যে সমস্ত বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে, একটা বাইরের চাপ আছে। আপনাদের কি কখনো এটা মনে হয়েছে যে একটা কোনো বাইরের চাপ থাকছে, কোনো একটা প্রেশার লবি, কর্পোরেটের চাপ? আমি বলছি যে ভারতবর্ষের বাইরে কোন রাজ্যে কি হবে, কোন রাষ্ট্রে কি হবে, তাই নিয়ে আমাদের তো মাথা ব্যথার কারণ নেই। কিন্তু আমারও যেন মনে হয়েছে কোনো একটা সময় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সাময়িকভাবে আমারও মনে হয়েছে যে কোথাও যেন একটা সূক্ষ্ম হলেও কোনো একটা জায়গায় যেন কোনো একটা অদৃশ্য থেকে কেউ একটা সুতো টানছে, এটা যেন আমার মনে হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে এর বাইরে আমি আর কিছু বলতে চাই না, কিন্তু অদৃশ্য থেকে কেউ যেন একটা সুতো টানছে বলে আমার মনে হয়েছে। মানে আমার বক্তব্য হচ্ছে, আমি এটাকে একটুখানি যদি উস্কোতে চাই আপনাকে, যে আপনিও এই মন্ত্রিসভার একদম গোড়ার থেকে রয়েছেন ইউপিএ 2 সরকারে, যে ঠিক যেরকমভাবে চলছিল সরকার, আমরা দেখলাম যে গত 15 দিনে সরকার যাকে বলে প্রোঅ্যাক্টিভ, তার অনেকগুলো তার সিদ্ধান্ত, অনেকগুলো এজেন্ডা, একটার পর একটা সেটা নিয়ে এগোনো। আপনি সরকারটাকে দেখছেন 3 বছর ধরে। হঠাৎ করে আমার যেন মনে হয়েছে যে আজ বললাম একটা অদৃশ্য শক্তি, অদৃশ্য সুতো কোথা থেকে আছে, হঠাৎ যেন মনে হয়েছে সেই অদৃশ্য সুতো বা অদৃশ্য শক্তিটা হঠাৎ বোধহয় খুব সক্রিয় হয়ে গেছে, এবং কোন বিদেশি কাগজে কি লেখা হলো না লেখা হলো তার উপর দাঁড় করিয়ে যেন হঠাৎ করে আমার প্রমাণ করার প্রশ্ন হয়ে দাঁড়ালো যে আমি ভীষণ শক্তিমান। এই সমস্ত হয়েছে, কিন্তু আমি আবার বলছি যে পদ্ধতিতে এই সরকার এগোচ্ছে বা করছে, যে জনবিরোধী সিদ্ধান্ত তারা একের পর এক নিতে চলেছে, একটা সংখ্যালঘু সরকার, এটা কোনো মতেই কোনো গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। ঠিক।
কংগ্রেস দল, এই দলটাকেও তো আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, আপনি দিল্লিতে বহুদিন ধরে কংগ্রেস যে দল, তার যে পার্লামেন্টারি দল, সেটাকেও দেখছেন। ঠিকই কংগ্রেসের সিদ্ধান্ত হিসেবেই নিশ্চয়ই সেটা প্রতিভাত সারা দেশের কাছে, কিন্তু এই দলের সাংসদরা তাদেরও তো মানুষের কাছে গিয়ে জবাব দিতে হয়। আপনার কি মনে হয় মুকুলদা, যে কংগ্রেস দল, সেই দলও কি এফডিআই, ডিজেল ইত্যাদি প্রশ্নে একজোট, একমত? আমি আবার বলছি, এদের তো আজ হোক কাল হোক মানুষের কাছে দাঁড়াতে হবে, এবং এরা নিশ্চিত করে মানুষের কাছ থেকে জবাব পাবে। আমি অন্য রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে চাই না, কিন্তু আবার বলছি এদের মানুষের কাছে যেতে হবে, এবং মানুষ এটার কি জবাব দেয় সেটা তখন টের পাবে। মুকুলদা, আপনি দীর্ঘদিন ধরে দিল্লিতে মন্ত্রিত্বে থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সেটা বলেছেন যে তিনি এটা আগে কখনো বলতে চাননি সেইভাবে, কিন্তু তিনি খুব স্পষ্ট বক্তা, যথেষ্ট ট্রান্সপারেন্ট। তার মনের কথা তার মুখ দেখে বোঝা যায়, তার মুখ পড়া যায়, যে কেউ মানে রিড হার ফেস। তিনিও বলেছেন যে যখন মন্ত্রিসভায় ছিলেন আপনারা, তখনও কংগ্রেসের এক ধরনের ডমিনেশন ছিল, কংগ্রেস কারো কথা শুনতে চায় না, কংগ্রেস তার মতন করে একটা সিদ্ধান্ত একতরফাভাবে পাস করিয়ে নেবে। আপনার ঠিক অভিজ্ঞতা? ঘটনা কি, ধরুন এটা তো একটা কোয়ালিশন গভর্নমেন্ট, কোয়ালিশন গভর্নমেন্টে ধরুন বড় পার্টি, কোয়ালিশন গভর্নমেন্টের চরিত্র আলাদা হওয়া উচিত, তার সিদ্ধান্ত নেওয়ার গতি প্রকৃতি আলাদা হওয়া উচিত। এবার এই কোয়ালিশন গভর্নমেন্টে ধরুন যদি 20 জন মন্ত্রী হয়, তাহলে স্বাভাবিকভাবে কোয়ালিশন অ্যালায়েন্সদের শরিক হচ্ছে 1 জন বা 2 জন। এরা সবসময় ভাবে যে আমি এতজন মন্ত্রী হতে সংখ্যাধিক্যের মধ্যে আমি জিতলাম, আরে তা তো নয় রে বাবা। সরকার তো তোমার নির্ভরশীল ওই অ্যালায়েন্সদের সাপোর্টের ওপর। তুমি তো একা 274 পাওনি, ভারতবর্ষের মানুষ তোমাকে ম্যান্ডেট দেয়নি যে তুমি একা সিদ্ধান্ত নেবে। ভারতবর্ষের মানুষ তোমাকে যে ম্যান্ডেট দিয়েছে, ম্যান্ডেট কি, যে তুমি সিঙ্গল লার্জেস্ট পার্টি, কিন্তু তুমি অ্যাবসলিউট নয়, তুমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার সহযোগী দলের ভিত্তি থেকে। সুতরাং এই ফান্ডামেন্টাল জায়গা থেকেই এরা বারবার ফ্লাউট করে। তারা কি শরিকদের কথা শুনতে চায় না? তারা মনে করে যে তারাই হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠ সরকার এবং তারা দল ছেড়েছে। এবং এটা হয় কি, এই একবার ক্ষমতায় বসে গেলে জোট সরকার এবং কংগ্রেস সরকার, এই দুটোর মধ্যে যে তফাৎ রয়েছে সেটা তারা বুঝতে চায় না। এবং এই একবার ক্ষমতায় বসে গেলে কি হয়, এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতায় বসে থাকার সুবাদে কি হয়, ওই সংখ্যার গেমটাকে ম্যানেজ করা যায়। সেজন্য বসার আগে একরকম, বসে গেলে আর একরকম। অতএব এই বসার আগে যখন হয় না, সে একরকম হয়, আবার বসার পরে গেলেই আর একরকম হয়। এটা সেইভাবে চালানোর চেষ্টা, মানে যেহেতু বেশি মন্ত্রী থাকছেন কংগ্রেসের তরফ থেকে। আমি আবার বলছি, মানে মমতাদি বলেছেন, আমিও বলছি যে আমি 6 মাস আমার ক্যাবিনেটের যে কটা দিন আমি গেছি, আতঙ্ক থাকতো যে এই বোধহয় কি আনলো, পাস করিয়ে নেবে, আমাকে গিয়ে জবাবদিহি করতে হবে, আতঙ্ক থাকতো এর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যেটা বলেছেন যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম ভাঙতো যে আবার কোথায় কি, স্বাভাবিক কথায়, এবং মানে এই আবার কিসের দাম বাড়ালো, এই সারের দাম বাড়িয়ে ফেললো কিনা, এই আবার কিসের ভর্তুকি তুলে দিল সাধারণ মানুষ। এই যে আমি শুনছি যে রেশনে, শুনছি আমি এখনো, আজকে চিনি নিয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা, ঠিক, যে রেশনে থেকে যে মানুষগুলো রেশনিং এ যাদের সাপোর্ট দেওয়া হয়, সেখান থেকে নাকি চিনি, এমনিতে তারা নিশ্চয় নিম্ন আয়ের বলি তাদের রেশন ব্যবস্থা নাকি চিনি সাবসিডিটা তুলে নেওয়া হবে, আমি শুনছি। আজকে সেটা নিয়ে এরকম একটা জায়গায় যাচ্ছে। অতএব মানে এই সরকার প্রতি মুহূর্তেই জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, এবং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সর্বাত্মকভাবে, কি সংসদে কি সংসদের বাইরে, সরবভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন শুরু করবে, যার প্রথম ধাপ 1 তারিখে। আপনারা দেখে কলকাতায় ইতিমধ্যে মিছিল হয়েছে, মিটিং হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিত্রিতে রাস্তায় হেরেছেন। আগামীকাল আপনারা জানেন বুদ্ধিজীবীরা মেট্রো চ্যানেলে সমস্ত বুদ্ধিজীবীরা নামবেন। আমাদের 1 তারিখে দিল্লি থেকে শুরু হবে। অন্যান্য রাজ্য, ইতিমধ্যে অন্যান্য রাজ্য হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, অরুণাচল প্রদেশে হয়েছে, অনেক রাজ্যে হয়েছে, কিন্তু একটা পরিকল্পনা মাফিক এইবার আমাদের শুরু হবে 1 তারিখে দিল্লি থেকে। এবং সেটা নিয়ে আপনার নিশ্চয়ই যেভাবে পুরো জিনিসটাকে ভাবছেন, সেটা নিশ্চয়ই সর্বভারতীয় স্তরে একটা বড় তার প্রভাব পড়বে বলে মনে করছেন। নিশ্চিত পড়বে, না নিশ্চয়ই করে পড়বে। আমি একটা অন্য এই প্রসঙ্গে অন্য কথা জিজ্ঞেস করি, আমি আবার আমার নিজের প্রশ্নে আসবো যে এটা তো বলা হয় যে একটা পার্লামেন্টারি সিস্টেমে, ডেমোক্রেটিক সিস্টেমে, যে একটা দল বিরোধী দলে রয়েছে এবং তারপরে সেই দল যখন সরকারে গেল, সরকারে যাওয়ার পর সচরাচর সেই দল একটু আন্দোলন বিমুখ হয়ে পড়ে,
সরকারি অনেকগুলো তার স্বাচ্ছন্দ্যের ব্যাপার থাকে ইত্যাদির জন্য বিমুখ হয়ে পড়ে। আপনাদের ক্ষেত্রে কি বিষয়টা উল্টো মনে হচ্ছে? না দেখুন, এটা তো মানুষ হিসেবে প্রত্যেক মানুষকে মূল্যায়ন করতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এরা সবসময় মানুষের স্বার্থে ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন, আমি আপনাকে একটা কথা বলি, 84 সাল থেকে উনি সাংসদ, ঠিক 89 পর থেকে 2014 সাল 2011 সাল অবধি এই যে স্বাচ্ছন্দ্যের কথা বললেন, একটা এমপি হিসেবে তিনি যে ক্লাসে ট্রাভেল করার জন্য তার এলিজিবল এন্টাইটেলমেন্ট, তিনি স্বাচ্ছন্দ্যের কথা বললেন না। উনি কিন্তু তখন কখনো কেন্দ্রের সরকার কংগ্রেস, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, তিনি কিন্তু এন্টাইটেল ছিল তার জি ক্লাস, কিন্তু জেতেন ইকোনমিতে, সুতরাং আজও জানি ইকোনমি। অর্থাৎ এইটা নির্ভর করে কে সামনে থেকে, হু ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক তার উপর থেকে নির্ভর করে। আমরা কোনোদিনও প্রথম দিন থেকেই আমরা মানুষের স্বার্থে ছিলাম। সুতরাং এই যে বাংলার বুকে আমরা আছি, বাংলার বুকে দাঁড়িয়েও আমরা কিন্তু প্রথম থেকেই আমরা যে জায়গাগুলো রয়েছি, আমরা সমস্ত জায়গায় আমরা কোনো অবস্থাতেই আমরা তার বাইরে যাচ্ছি না। আমরা কিন্তু সেই অবস্থায় থেকেই আমরা মানুষের স্বার্থে এই আন্দোলনগুলো চালু রাখছি। ঠিক। পাশাপাশি আরও একটা বিষয় মুকুলদা, যেটা নিয়ে আমি কথা বলতে চাইবো, যে দিল্লিতে যে ঘটনা ঘটলো, আমরা দেখলাম যে গত 13-14 তারিখ থেকে ঠিক যা যা পরম্পরায় ঘুরে গেল, পরপর ঘটলো, জার্ডেশ এখনও চলছে, নিশ্চয়ই এটা আর কয়েকদিন চলবে বলে আমার ধারণা, সাংবাদিক হিসেবে সারা দেশেই চলবে। এর পাশে বাংলার প্রশ্নে যদি আমি আসি, তাহলে তো বলছে বাংলাতেও তো একটা অন্য তার একটা সমীকরণের ওপর তার প্রভাব পড়লো, এখানকার কংগ্রেস সমর্থন তুলে নিল ইত্যাদি। আগামী দিনে খুব বড় দুটো নির্বাচন রয়েছে, মানুষের রায় নিতে হবে, কারণ দুটো নির্বাচনই খুব গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থা একদম মানুষের প্রান্তিক মানুষকে সাহায্যের জন্য যে ব্যবস্থা তৈরি রয়েছে। এই দুটি নির্বাচন, আমি যে পঞ্চায়েত ধরি মুকুলদা, পঞ্চায়েতের বিষয়টাতে নিয়ে আপনারা কী ভাবছেন? পঞ্চায়েত নির্বাচনটা ঠিক, কারণ আপনি সংগঠনের অন্যতম দায়িত্বে। পঞ্চায়েতে ধরুন 71 থেকে 72,000 মতন আসনে ভোট হবে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। অধিকাংশ পঞ্চায়েত এখন সিপিএম এর দখলে, ঠিক। অধিকাংশ জেলা পরিষদ এখনো সিপিএম এর দখলে, ঠিক। এই যে পঞ্চায়েত নির্বাচনে মানুষ, এবং ভারতবর্ষ পশ্চিমবাংলায় 100টা মানুষের মধ্যে 83টা মানুষ হচ্ছে কিন্তু গ্রামের ভোটার। অর্থাৎ পঞ্চায়েতের যে রায়, সেটাই কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় হচ্ছে রাজ্যের রায়, ঠিক। তা এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আমি আপনাদের বলি যে আমরা কিন্তু ধরুন পঞ্চায়েত নির্বাচনটা আলাদা আলাদা লড়েছিলাম, লোকসভাটা একসাথে লড়েছিলাম, কিন্তু তারপরেই আবার বিধানসভার, তার আগেই বিধানসভার আগেই কতগুলো পৌরসভার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা কিন্তু আমরা আলাদা আলাদা লড়েছিলাম, এবং সেই নির্বাচনে আমরা কিন্তু ভালো করেছিলাম। আবার কলকাতা কর্পোরেশনের নির্বাচন আপনাদের জানা আছে, যে নির্বাচনে 141টায় আমরা 95টা আসন পেয়েছিলাম, কংগ্রেস 10টা ক্রস করতে পারে। 84টা পৌরসভার নির্বাচন হয়েছিল, তার মধ্যে 50টা পৌরসভায় আমরা একা জিতেছিলাম। এই বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পরও আবার কয়েকটা আসনে পৌরসভায় নির্বাচন হলো, সবগুলো কিন্তু আমরা একা একা লড়েছি, এবং এই প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু আমরা কংগ্রেসকে বাদ দিয়েই লড়েছি, কংগ্রেসের সাথে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2008, 2007, 2006 এই তার ক্রমাগত যে 30-35 বছরের রাজনৈতিক কর্মসূচি, তারপরেই 2006, 2007, 2008, 2009, 2010, 2011 বাংলার মানুষের সাথে, সিঙ্গুরের মানুষের সাথে, নন্দীগ্রামের মানুষের সাথে, সংখ্যালঘু মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক লড়াই, কে ছিল আমাদের পাশে? সিঙ্গুরে যেদিন রাজনৈতিক লড়াই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 26টা দিন কলকাতার রাজপথে অনশন সত্যাগ্রহ করেছিলেন, স্বাধীনতার পর যেটা সবচাইতে বড় অনশন সত্যাগ্রহ। কে এসে আমাদের দিকে উঁকি মেরে তাকিয়েছিল? কে এসে বলতে এসেছিল যে হ্যাঁ মমতা তোমার পাশে দাঁড়িয়েছি? মমতা বন্দ্যোপাধ্যায় 16টা দিন সিঙ্গুরের সামনের একটা গলি, নোংরা জায়গায় ড্রেনের ওপর বসেছিলেন অবস্থানে। কে এসে দেখতে গেছে আমাদের? কেউ দেখতে যায়নি। উল্টে যখন 26 দিন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন সত্যাগ্রহ করছেন, তখন দুবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজভবন ঘুরে গিয়েছিলেন, একবারও সৌজন্যতার খাতিরে যে সংসদে আমার একজন সহকর্মী রাস্তায় বসে অনশন করছেন, তার সৌজন্যের খাতিরে তার শারীরিক স্বাস্থ্যের কথাটাও তিনি কুশলটাও বিনিময় করেন। তা এইটা আমরা দেখেছি।
নন্দীগ্রামের লড়াই, যেদিন 14ই মার্চ নন্দীগ্রাম হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে যখন তার গাড়ি আটকানো হয়েছে রাত্রিবেলা, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ফোন করেননি, ভয়ে সবাই ফোন নিভিয়ে দিয়েছেন, পোস্ট টু পিলার ফোন করেছেন, কেউ কিন্তু সাথ দেয়নি। যেদিন আবার সূর্যোদয় হচ্ছে সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজধানী ভারতবর্ষে নেই, বাইরে চলে গেছেন, সেখানে যোগাযোগ করার চেষ্টা হয়েছে নভেম্বর মাসে, কেউ কিন্তু একবারও ফিরেও তাকায়নি। তাই এই লড়াই যুদ্ধটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিন্তু একা একাই করেছে, এবং এই একা একা করেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে, কারুর দয়ায় নয়, কারুর ভাবে নয়, কারুর সাথে থেকে নয়। ভবিষ্যতেও কি একটু একার দিকে আপনাদের নজর বেশি থাকবে? স্বাভাবিকভাবেই আমরা আমাদের পথে চলবো, তৃণমূল কংগ্রেস তার আমরা একার পথে আমাদের পথে চলবো। এবার ভবিষ্যৎ বলবে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ বলবে ভবিষ্যৎ কি হবে। আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি, আমরা তারপরেই লোকসভা আছে, লোকসভার পরেই পৌরসভা আছে, পৌরসভার পরেই বিধানসভা আছে, 4টে বছরে 4টে নির্বাচন আছে, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং আমরা তার সাথে সাথে সর্বভারতীয় ক্ষেত্র যাচ্ছি। অতএব আমরা কিন্তু আমাদের রাস্তায় এগোচ্ছি। কারণ আমি আবার বলি যে এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে সবচাইতে সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সাথে, অতএব তাকে সামনে রেখে যে লড়াই, এই লড়াই আমরা লড়ছি। যে মানুষটা সবচাইতে বেশি প্রো পিপল, যে মানুষটা সবসময়, যে মানুষটা মানুষের স্বার্থে লড়াই করেন, তিনি আমাদের সাথে, আমাদের দিকে। অতএব এই লড়াইটা এখন চলবে। এই মুহূর্তে রাজ্যের যে অবস্থা, আমি তার আগে আপনি যখন কিছু পুরনো কথা বলছিলেন তখনই আমার হঠাৎ করে মনে পড়ে গেল সাংবাদিক হিসেবে যে কাল 25শে সেপ্টেম্বর সিঙ্গুরের বিডিও অফিসে মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করা হয়েছিল, সেই দৃশ্য নিশ্চয়ই মানুষের মনে আছে। আপনি যে কথাটা বলছিলেন যে জোটে থাকা এবং এই মুহূর্তে তৃণমূলের যে অবস্থান, সেই অবস্থান থেকে তৃণমূল অনেক বেশি রাজনৈতিকভাবে অনেক বেশি নাইফ, সে অনেক বেশি একা চলার পক্ষে, তার অনেক বেশি তার পক্ষপাত থাকবে। পাশাপাশি আমি যদি একটু জাতীয় রাজনীতি যাই মুকুলদা, যে একটা তো চর্চা চলছে যে নির্বাচন এগিয়ে আসছে, আপনি হয়তো সেটা বলবেন না এখানে, কিন্তু নির্বাচন এগিয়ে আসছে এরকম একটা চর্চা চলছে। কংগ্রেসের ঘনিষ্ঠ লোকেরাই বলছে যে সামনের বছরই নির্বাচন। এই নির্বাচনে আঞ্চলিক দলগুলো একটা বড় ভূমিকা নেবে, এটাও পর্যবেক্ষকদের একটা ধারণা এবং তাদের একটা অনুমান সঠিকভাবে। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে, অর্থাৎ সেটা 13তেই হোক বা 13 শেষে হোক বা 14তেই হোক, সেই নির্বাচনে একটা খুব বড় ভূমিকায় থাকবে বলে বলছে অনেকে। আপনারা নিজেরা ঠিক কি ভাবছেন? দেখুন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন আমরা বাড়াবই, তার জন্য যে সর্বাত্মক লড়াই সংগ্রাম, মানুষের সাথে থাকা, তার চেষ্টা করব। এবং আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনগুলোর যদি দিকে তাকিয়ে দেখান, তাহলে এই মুহূর্তে সারা ভারতবর্ষে একটা রিজিওনাল ইমব্যালেন্স রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। উত্তরপ্রদেশে যে রাজনৈতিক দল ক্ষমতা আছেন, তারা একটা রিজিওনাল আঞ্চলিক দল। আপনি যদি বিহারের দিকে তাকান, সেখানেও একটা রিজিওনাল পার্টি। আপনি যদি উড়িষ্যার দিকে তাকান, তাহলেও সেখানে সে রিজিওনাল পার্টি। আপনি যদি তামিলনাড়ুতে চলে যান, সেখানেও রিজিওনাল পার্টি। অন্ধ্রে যে অবস্থায় এসে দাঁড়াচ্ছে, সেখানেও রিজিওনাল ফোর্স এমার্জ করে যাচ্ছে। তাহলে সারা ভারতবর্ষ দূরে কিন্তু যে রিজিওনাল ফোর্সগুলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কথা মানুষ বোধহয় তাদের উপরে বেশি ভরসা রাখছে। তার কারণ হচ্ছে, যে কোনো কারণেই হোক, যে জাতীয় স্তরে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তাদের রাজনৈতিক ভূমিকা পালন করেনি, যার ফলে রিজিওনাল ইমব্যালেন্স তৈরি হয়ে, যার ফলে এই জায়গাগুলো এসছে। এবং এই যে জায়গাগুলো এসে দাঁড়িয়েছে, আগামী লোকসভা নির্বাচনের পর এটা নিশ্চিত করে আরো বাড়বে, আরো ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন নিশ্চিত করে কেন্দ্রে আরও একটা বড় ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। অতএব স্বাভাবিকভাবেই এখন যে রাজনৈতিক প্রক্রিয়া বা প্রসেস চলছে, এই রাজনৈতিক প্রক্রিয়া বা প্রসেসে তৃণমূল কংগ্রেস যা তার মূল আদর্শ, অর্থাৎ মানুষের সাথে থাকা, মানুষকে সাথে নিয়ে লড়াই করা, সেই লড়াই এবং সেই সাথেই আছে। কোথাও কি একটা মুকুলদা, যেটা আপনি একটু আগে সেটা বলছিলেন আপনার মতন করে, যে জাতীয় রাজনীতিতে একটা আঞ্চলিক দলের প্রতিষ্ঠা তো খুব কঠিন একটা ব্যাপার, নিঃসন্দেহে কঠিন ব্যাপার। জাতীয় রাজনীতির সঙ্গে জাতীয় সংবাদ মাধ্যম, জাতীয় পর্যবেক্ষক, তাদের এক ধরনের বোধহয় কোথাও একটুখানি স্নবারি থাকে আঞ্চলিক দল সম্বন্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দিল্লির আমার এক সাংবাদিক বন্ধু মজা করে বলেছিলেন যে দিল্লিতে নানা ধরনের ব্লক রয়েছে, নর্থ ব্লক, সাউথ ব্লক, কোথাও কংগ্রেস ব্লক, কোথাও গান্ধী ব্লক, কোথাও জনপথ ব্লক।
বলেছিলেন আমার সাংবাদিক বন্ধু, তার মধ্যে সবচেয়ে যে বড় ব্লকটা আছে, রসিকতা এটা, সবচেয়ে যে বড় ব্লকটা আছে দিল্লিতে, সেই ব্লকটার মধ্যে সিবিআই ব্লক, যেখানে সমস্ত দলের সাংসদ, নেতা, মন্ত্রী ইত্যাদিরা রয়েছে। এই অভিযোগ যে দলের প্রতি সত্যি সত্যি নেই, ম্যাটার অফ ফ্যাক্ট, আক্ষরিকভাবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়েই দিচ্ছি, আমি অন্যান্যদের ধরেই বলছি। এইটা কি কোথাও যে ধরনের ঘটনা ঘটছে এখন, সেখানে তো একটা কোথাও তো জনবিরোধী ইত্যাদি করাপশন খুব বড় বিষয়। আমি এটা কথা কোথাও বলি কি একটা যে বড় জায়গাতে, বড় একটা ইমপ্রেশনের জায়গায়, ইমেজের জায়গায় তৃণমূল কংগ্রেস ধরুন কেন্দ্রে 3 বছর ক্ষমতায় ছিল, রাজ্যমন্ত্রী থাক, পূর্ণমন্ত্রী থাক, রাজ্যেও প্রায় ধরে যদি মে মাস ধরেন প্রায় 18 মাসের সরকার হলো। কোনো জায়গাতে দাঁড়িয়েই কিন্তু এখনো দুর্নীতির প্রশ্নে কেউ তৃণমূলের দিকে একটা আঙুল তুলতে পারেনি। কেউ বলতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের ওই মন্ত্রীরা চোর, কেউ বলতে পারেনি ওই মন্ত্রীরা দুর্নীতির সাথে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তারা লেজেন্ড ফিগার, মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিচ্ছে। তার তলায়ও যারা আছেন কারুর বিরুদ্ধে একটা অভিযোগের আঙুল কিন্তু কেউ তুলতে পারেনি। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে এইভাবে তৈরি করেছেন। সুতরাং আমাদের পিছনে 2G নাই, আমাদের পিছনে কয়লা নাই, অতএব স্বাভাবিকভাবেই আমরা মানুষের স্বার্থে আছি। ফলত কি আপনারা অনেকটাই যাকে একদম বাংলা ভাষায় যাকে বলে অনেক ঝাড়া ঝাপটা, অনেক ঝাড়া হাত পা, যে আমার কোনো আমাকে কোথাও বেঁধে রাখা যাবে। দুর্নীতির প্রশ্নে আমাদের দিকে আঙুল নেই, দুর্নীতিকে প্রশ্নকে জুজু দেখিয়ে আমাকে কোনো জায়গায় কেউ আটকাতে পারবে না। আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, এবং কোনো দুর্নীতির সাথে আমরা কম্প্রোমাইজ করিনি, এবং কম্প্রোমাইজ করিনি বলেই আজকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত স্বাচ্ছন্দ্য গতিতে সাবলীলভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়। দিল্লি যেরকম বলছে, দিল্লির রাজনৈতিক মহল বলছে, দিল্লির পর্যবেক্ষক, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই মুহূর্তে যে দুটো বিকল্প রয়েছে সামনে খোলা কংগ্রেসের সামনে এই জোট সরকারকে স্থায়িত্বের জন্য, মুলায়ম সিং যাদব এবং মায়াবতী, এই দুজনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে, একাধিক চার্জ রয়েছে। কোথাও হয়তো তার জন্য একটা বাড়তি সুবিধা কংগ্রেস পাচ্ছে। আপনি দিল্লিতে থেকে আপনার এরকমটা মনে হয়েছে? আমি অন্য রাজনৈতিক দল সম্বন্ধে বলবো না, সবাই সবার মতন অঙ্ক কষে এগোয়, তারাও হয়তো তাদের মতন অঙ্ক কষে এগোচ্ছেন। আমার এ সম্বন্ধে কোনো বক্তব্য নেই, আমি বলতেও চাই না। শুধু আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস তার নিজস্ব গতিতে এগোবে। আগামী ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে নিশ্চিত করে আঞ্চলিক দলগুলোর আরও শক্তি বৃদ্ধি পাবে, এবং আগামী লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস কিন্তু আরও বড় ভূমিকা পালন করবে কেন্দ্রের সরকার গঠনের ক্ষেত্রে। মুকুলদা, আপনার সময় পাওয়া যায় না সবসময়, তাই আমার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ঢুকতে চাইছি। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস, তার ভবিষ্যৎ কর্মসূচি, এই মুহূর্তে জাতীয় রাজনীতি, কংগ্রেস দল ইটসেলফ, তাই নিয়ে এই রাজ্যে বিরোধী দল বর্তমানে সিপিআইএম, এবারের পঞ্চায়েত নির্বাচনে যদি আমি সামনে ধরি, এখন বোঝা যাচ্ছে না যে কোনটা আগে হবে, নয়াদিল্লির অন্তত সেরকম একটা সন্দেহ রয়েছে, নিশ্চয়ই পঞ্চায়েতই আগে হবে ধরে নিচ্ছি। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম আপনাদের বিরোধী দল, সিপিএমকে ঠিক কীভাবে দেখছেন? দেখুন, আমি একটা কথা বলি, সিপিএম এই মুহূর্তে মানুষের কাছে আর নেই। সিপিএমটা ডেসিমেন্টেড হয়ে গেছে, এবং সিপিএম তো এই গত 10 বছর ধরে ক্ষমতায় ছিল শুধুমাত্র রাজনৈতিক যে কর্তৃত্ব তার বলে। আমরা দেখেছি মিছিল হয়েছে, মিটিং হয়েছে, অথচ ভোটটা ভোট বাক্সে যেতে পারেনি, কারণ তারা ভোটটা করতে দিত। আমি দেখেছি 1998-এর পঞ্চায়েত, আমি দেখেছি 2003-এর পঞ্চায়েত, 2008-এর পঞ্চায়েত। 1998-এর পঞ্চায়েতের পর আমি দেখেছি যে কিভাবে এলাকা দখল করে নিয়ে সিপিএম আমাদের প্রার্থী করতে দেয়নি। আমরা দেখেছি 2008-এর পঞ্চায়েত, 2003-এর রক্তাক্ত পঞ্চায়েত, 2008-এর পঞ্চায়েত। এই মুহূর্তে মানুষের কাছে সিপিএমের আর কোনো গ্রহণযোগ্যতা নেই। কেন থাকবে বলুন তো? একটা সরকার 34 বছর ক্ষমতায় রইল, কি দিল বাংলাকে? বাংলাকে কি দিল? যাওয়ার সময় দিয়ে গেল কি না, একটা 2,04,000 কোটি টাকার দেনা দিয়ে গেল, কি না পাহাড়টা জ্বলছে, দিয়ে গেল কি না জঙ্গলমহলে মৃত্যুর মিছিল। একটা সরকার বাংলাকে না দিল শিল্প, না দিল স্থায়িত্ব, না দিল সংস্কৃতি, বরং বাংলাটাকে ধ্বংস করে দেওয়ার মুখে নিয়ে দাঁড় করালো। স্বাভাবিকভাবে বাংলার মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এখনই হঠাৎ করে বলতে শুরু করেছে যে আমাদের প্রার্থী দিতে দেওয়া হবে না, হ্যান না, তেন না, এসব অনেক কথা বলতে শুরু করেছে। একটা কথা বলি শুনুন,
লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে আগে যখন দিল্লি যেতাম, তখন বহু রাজনৈতিক অ্যানালিটিক, অন্য রাজনৈতিক লোকেদের সাথে দেখা হতো। তারা বলতো যে আচ্ছা, তোদের রাজ্যে যদি ক্ষমতা হস্তান্তর হয় তাহলে তো রক্তর বন্যা বইবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্লোগান দিলেন, কি বললেন? বদলা নয়, বদল চাই। তার ফলে কোনো সময় এই ৩৫ বছরে কেউ তার স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কোনো জায়গায় কোনো পিতা তার পুত্রকে হারিয়েছে। আপনারা সরকারে আসার আগে ফল ঘোষণার আমি বলতে চাই যে এই ৩৫ বছরে, আচ্ছা, যে ৩৫ বছরে কোনো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কোনো স্বামী দেখেছে তার চোখের সামনে তার স্ত্রীর ইজ্জত চলে গেছে, কোনো জায়গায় কোনো বাবা তার ছেলেকে হারাতে দেখেছে, কোনো জায়গায় ছেলে তার বাবাকে মৃত্যু হতে দেখেছে। এত ঘটনা হওয়া সত্ত্বেও, ৫৫,০০০ মানুষের মৃত্যু হওয়া সত্ত্বেও, সেই নির্বাচনে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্লোগান, বদলা নয় বদল চাই, বাংলায় কোনো জায়গায় একটা ঘটনা ঘটেনি। আপনার রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন, আজকে বলুন না, মিছিল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মিছিলটা তোলা থাকে ২১শে জুলাইয়ের জন্য। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে এই যে নিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, তৃণমূল সরকার রেখেছে, মামাটি মানুষের সরকার রেখেছে, এটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আজকে সেটাকে অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। তাই স্বাভাবিকভাবেই আজকে যে পঞ্চায়েতগুলো আছে, এই পঞ্চায়েতগুলো দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত। যে পঞ্চায়েতগুলো আছে তাদের স্বজন পোষণের পঞ্চায়েত, এদের বিরুদ্ধেই তো মানুষ রায়টা দিয়েছে লোকসভা বিধানসভা নির্বাচনে। আপনি বলছেন সেই ম্যান্ডেটই পঞ্চায়েতে যায়? একদম কেন দেবে? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে না আসতেন, যদি ওপর থেকে মনিটরিং না করতেন, তাহলে ১০০ দিনের কাজ আমাদের গড়ে ছিল হচ্ছে ১১, ১২, ১৪, ১৫ দিন। এক বছর মমতাদি মনিটরিং করার ফলে, সরকারের চাপের ফলে আজকে সেইটা গিয়ে জাতীয় গড়ের সমান হয়ে গেছে ৩৬-৩৭ দিন। পঞ্চায়েতের কাজ হয়েছে। পঞ্চায়েতের আজকে কি হয়েছে? কিষাণ ক্রেডিট কার্ড হয়েছে, পঞ্চায়েতের ক্রপ ইন্স্যুরেন্স হয়েছে। কি করেছে এই সরকার ৩৫ বছর? কি করেছে? জল ভরা প্রকল্প করেছে। কি করেছে আপনি বলুন তো ৩৫ বছর? কেন মানুষ তাদের সাথে থাকবে? কেন মানুষ তাদের পক্ষে রায় দেবে? এবং আমরা আবার বলছি, এই নির্বাচনে আমরা নেগেটিভ পাবলিসিটি নয়, ১৮ বছরের সরকারের যে কাজের পারফরমেন্স, তার নিরিখে ভোটে যাব এবং আমরা ভোটে জিতবো। অর্থাৎ আপনি বলছেন এই ম্যান্ডেট ইতিমধ্যেই ২০১১তে মানুষ দিয়েছে, এবারে পঞ্চায়েতে সেটা তারা আবার রিপিট হবে, আবার রিপিট হবে সেটাতে। কারণ এই ম্যান্ডেটটা তো ইতিমধ্যেই দিয়েছে, পঞ্চায়েতের বিরুদ্ধে তো ম্যান্ডেট আছে। এই ৩৫ বছরের যে ম্যান্ডেট, এই ৩৫ বছরের সরকারের বিরুদ্ধে ম্যান্ডেট তো পঞ্চায়েত তো তার মধ্যে ইনক্লুডেড, সেটার আবার রিপিটেশন হবে। খুব ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। আমি মুকুলদা, এক্ষুনি আপনি কথা বলতে বলছিলেন যে বামফ্রন্ট কী অবস্থায় এই রাজ্যকে রেখে গিয়েছে। তার মধ্যে আমি আপনাকে কোট করে বলছি, অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে একটা ছিল রাজ্যের ঘাড়ে বিপুল ঋণের বোঝা। এখানে রাজ্যের মানুষেরও একটা প্রশ্ন রয়েছে, সবাই হয়তো আপনাকে পায় না, আমি তাদের হয়ে প্রশ্নটা করতে চাই। যে আমার মনে আছে যে ২০০৯-এর ১লা মার্চ যখন প্রথম এই জোটের বৈঠক হয়েছিল দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়াতে, বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির একটু পাশেই, তখন থেকে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে যদি এই জোট সরকারে আসে কেন্দ্রে, সেখানে তারা সব রকমের সহযোগিতা করবে। এমনকি একথা শোনাও গিয়েছিল যে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা খারাপ, ফলত কেন্দ্রের থেকে একটা তার সাহায্য আসবে। ১ বছর ৪ মাস এই রাজ্য সরকার চালালেন আপনারা, ঠিক কেন এটা এলো না? আমরা একটা কথা বলি, এই ঋণের বোঝার জন্য কিন্তু এই রাজ্যের সরকার, বর্তমান সরকার দায়ী নয়। ঠিক ২,০৪,০০০ কোটি টাকা যে ঋণ হলো, সারা ভারতবর্ষে এফআরবিএম আইন এসে গেছিল। সেই আইনে অন্যান্য রাজ্যগুলো যখন বাইরে থেকে লেন করতে পারছে না, তখন এই রাজ্যকে কেন, এফআরবিএমকে অ্যালাউ করে কেন এই রাজ্যকে ঋণ করার সুযোগ করে দেওয়া হলো? কেন কেন্দ্রীয় সরকার মনিটরিংয়ের ভূমিকায় থেকে সেখানে তার দায়িত্ব পালন করলো না? আজকে এই জায়গায় দাঁড়িয়ে ২,০৪,০০০ কোটি টাকা দেনার ২৪,০০০ কোটি টাকা বছরে আসল সমেত সুদ দিতে যাবে, আর ২২,০০০ কোটি টাকা রেভিনিউ আসবে, সরকারটা কিভাবে চলবে? এবং এক্ষেত্রে রাজ্যের যে হক, আমরা দাবি করছি যে রাজ্যের হক ঠিক দয়া দাক্ষিণ্য নয়, সেটা দিল না কেন মুকুলদা? আমি আবার বলি যে প্রথম দিন থেকেই তাদের একটা ধারণা হয়েছিল যে আমার মনে হয়েছে যে এই সরকারকে যেভাবে হোক ভাতে মারতে হবে, সেই কারণেই হকের পাওনাও এখনো অবধি রাজ্য। মুকুলদা, কোথাও কি কংগ্রেস সরকার
তারা কি চায়নি যে রাজ্য সরকার খুব ভালো করে চলুক, একটু সফলভাবে চলুক? আমার মনে হয়েছে চাইলে কখনোই হকের পাওনা দেব না কেন? আমার তো এটা তোমার ন্যায্য পাওনা, আমি তোমার কাছে দয়া চাইছি না, আমার ন্যায্য পাওনা তুমি দেবে। ফেডারাল স্ট্রাকচারে তুমি কেন্দ্রীয় সরকার এই রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে যাও, তার 32%, অর্থাৎ তার থেকে 32% তুমি বিভিন্ন রাজ্যে দাও, যারা আমরা পাই 2.32%। তাহলে স্বাভাবিকভাবে এই ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে তুমি রাজ্যের যে পাওনা, সেই পাওনা তুমি আমাকে দেবে না। তুমি তো ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে রাজ্যের টাকায় তুলে নিয়ে যাচ্ছ, নিও না। তুমি রাজ্যকে বলো রাজ্য তোমার মতন ট্যাক্স তুলে তোমার কাছে কিছু চাইবে না, রাজ্য নিজের মতন চালাবে। তুমি এই ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করতে চাইছো। ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করে তোমরা যে যেতে চাইছো, এটা অন্যায়, এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য অন্যায়। মানে কোথাও কি তৃণমূল আজকে মনে করছে যে কেন্দ্র রাজ্য যে সম্পর্ক রয়েছে, ফেডারেল স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের এমন কতগুলো জায়গা রয়েছে যেখানে রাজ্য সরকার অনেকটাই বঞ্চিত? 100% পুরোপুরি বঞ্চিত, পুরোপুরি বঞ্চিত। সব সময় কেন্দ্রীয় সরকার এমন যে আইন কানুন করতে চাইছে যেটা ফেডারেল স্ট্রাকচারকে হিট করছে। এই যেমন লোকপাল লোকায়ুক্ত বিল এলো, হঠাৎ করে দেখা গেল লোকায়ুক্ত যেটা স্টেট অ্যাফেয়ার্স সেটা ঢুকিয়ে দেওয়া হলো। হঠাৎ করে এনটিসি অ্যাক্ট এলো, যেটা রাজ্যের ব্যাপার, এগিয়ে দেওয়া হলো। সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকার যে কাজগুলো করতে চলেছে, অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় ফেডারেল স্ট্রাকচারকে হিট করতে যাচ্ছে। আপনার কি এই বিষয়টাকেও তার মানে আগামী দিনে নয়াদিল্লিতে নিয়ে আসছে জাতীয় স্তরে? যে জাতীয় স্তরে ভারতবর্ষের এই সংবিধান, এটা এখন ইন্ডিয়া এখন কিন্তু ওয়ার্ল্ডের প্রায় ওয়ান অফ দি লার্জেস্ট ডেমোক্রেসি, এবং ভারতবর্ষের ডেমোক্রেসি আজকে কিন্তু পৃথিবীর কাছে একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয়ে গেছে। সেই গণতান্ত্রিক দেশের যে মূল ফ্যাক্টরগুলো, অর্থাৎ মূল ফ্যাক্টর যে ফেডারেল স্ট্রাকচার যার উপর দাঁড়িয়ে আছে এই ভারতবর্ষটা, সেই একটা ইউনিক কান্ট্রি, ইউনিটি ইন ডাইভার্সিটির মধ্যে আছে ভারতবর্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ফেডারেল স্ট্রাকচারটাকে নষ্ট করে ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এবং এই চক্রান্তটা বারংবার ঘটছে। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের এই গণতান্ত্রিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বজায় রাখার জন্য তার সংগ্রাম জারি রাখবে। মুকুল, একেবারে শেষে আমি আপনি যে প্রশ্নটা করতে চাইবো যে ঠিক যে একটা তো নানা ধরনের ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে নয়াদিল্লি আপনি আগামী দিনে ঠিক কেমন দেখছেন? আমি সরাসরি বলছি এই জোট সরকারকে আপনি ঠিক কেমনভাবে দেখছেন? আপনার দল কেমন? এই সরকার এই যে 1.5 বছর এদের মেয়াদ আছে বলছে, আমি দেখছি এই সরকারটা একটা জনবিরোধী সরকার। এই সরকার ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করার চেষ্টা করছে। অতএব এই সরকারের আগামী দিন বা ভবিষ্যৎ অত্যন্ত করুণ। ভারতবর্ষের মানুষকে কিন্তু বোকা ভাবলে হবে না। ভারতবর্ষের মানুষ কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থায় সব জিনিসের উপর নজর রাখে। যাকে যখন শিক্ষা দেয়া ঠিক শিক্ষা দিয়ে দেয়, তারা ওয়েট করছে। তারা কিন্তু জানে ওই চটঘেরা জায়গাটার ভেতরে গিয়ে কি করতে হবে, কোন সময় কি করতে হবে, এটা সম্বন্ধে তারা অত্যন্ত সজাগ। সুতরাং তারাও তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে এই সরকারের বিরুদ্ধে। কোথাও কি অন্য যে রাজনৈতিক দলগুলো আপনি একটু আগে যেটা বলছিলেন, যেটা নয়াদিল্লির খুব বড় চর্চা, যে দেশের যে আঞ্চলিক দলগুলি, তাদের সঙ্গে কি আপনাদের সখ্যতা একটু বাড়ছে? না, এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটা বলা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যায় না। আমরা আমাদের রাজনৈতিক গতিতে আমরা এগোচ্ছি। আমরা আমাদের পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগোচ্ছেন। সেই কর্মসূচিগুলো নিয়ে মানুষের কাছে আমরা যাচ্ছি। আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হচ্ছি। অতএব স্বাভাবিকভাবেই এবারে চলতে চলতে কখনো কোনো বন্ধু যদি আসবে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি যখন সরকারের কোনো একটা সংকট নিয়ে প্রশ্নের উত্তরে বলেছিলেন যে অতীতেও আমাদের বন্ধু ছিল, আজকে আমাদের বন্ধু আছে এবং ভবিষ্যতে আমাদের নতুন বন্ধু আসবে, এটা ছিল তার মত। আমি এটা একটুখানি মজা করেই বললাম। তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে কি বন্ধু আরো পাবে বলে মনে হচ্ছে? আমার মনে হয়েছে যারা মানুষের স্বার্থে কাজ করবে, যারা প্রো পিপলস অ্যাক্টিভিটিস হবে, তারা নিশ্চিত করে তৃণমূল কংগ্রেসের এই যে রাজনৈতিক অভিযান, সেই অভিযানে সামিল হবে, মানুষ সামিল হবে। একদম শেষে মুকুলদা, যে আমি আরেকবার বলবো, কারণ আমার মনে হয় যে যারা দেখছেন রাজ্যবাসী, তাদের একটা সত্যি সত্যি চিন্তার জায়গা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন রেলের প্রকল্প শুরু করেছিলেন, তারপরে আপনি যে শেষ আমাদের এই রাজ্য থেকে রেলমন্ত্রী, ফলে আপনি বলছেন যে তেমন কোনো
আইনগতভাবে তেমন কোনো সমস্যা নেই। আইনগতটা তো নয়, পুরো ব্যাপারটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এবং পুরো ব্যাপারটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি করে এটা শেষ করতে হয় এবং এই পুরো ব্যাপারটাই উনি বরাদ্দ মঞ্জুরি করা, যোজনা কমিশনের থেকে অনুমোদন নেওয়া, সমস্ত নিয়েই প্রকল্পগুলো নিয়েছেন এবং তিনি জানেন হাউ টু গেট ইট ডান। রাজ্যবাসী নিশ্চিত থাকুন, মেট্রোর কাজ অনেক দূর এগিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিশ্চিত করে এই সব প্রকল্পই পূরণ হবে। নিশ্চয়ই মুকুল রায়ের মুখে এই কথা শুনে রাজ্যবাসী আশ্বস্ত হবেন। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো যে ঠিক কী হতে চলেছে। নয়াদিল্লি রাজ্য 1 তারিখে আপনাদের ধর্না, এই সব কিছুর দিকেই নিশ্চয়ই আমাদের নজর থাকবে। তবে তার আগে আজকে এত ব্যস্ততার মধ্যে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।